নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকেও কিন্তু খারাপ একটা গলা নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আমার এই গলার আওয়াজ শুনে ভিডিওটা ছেড়ে প্লিজ চলে যাবেন না কেউ। যারা আমার ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখছেন বা যারা আমার পুরনো সদস্য, তারা কিন্তু প্লিজ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে সকাল সকাল উঠে কর্তাগিন্নিতে লেগে পড়েছি এই গাছগুলোকে লাগানোর জন্য। কিছু গাছ আমি বাড়ি থেকে এনেছি। আমার এক পিসিমণির ছেলে রয়েছে, সে গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। গ্রামে থাকার দরুন কিন্তু বাড়ির বাইরে গাছের অভাব নেই। এই যে দেখতে পাচ্ছেন এতগুলো গাছ, এর মধ্যে কিন্তু প্রায় 10-12 রকমের গাছ রয়েছে, সবই আবার ইনডোর প্ল্যান্টস। তো এগুলোকে আমি বাড়ি থেকে আসার সময় এনেছিলাম, আর তখন না এতটাই শরীর খারাপ লাগছিল, লাগানোর আর সময় হয়নি। আজকে আমার হাজব্যান্ডের আবার একটুখানি জ্বরও রয়েছে, তা সত্ত্বেও বললাম যে তুমি উঠে গাছগুলোকে একটু লাগাতে আমাকে হেল্প করো, কারণ অলরেডি কিন্তু গাছের পাতাগুলো হলুদ হওয়া শুরু করে দিয়েছে। আমরা বাড়ি থেকে ফেরার পরে একটা টবের মধ্যে কিছুটা মাটি নিয়ে সবগুলো গাছকে রেখে দিয়েছিলাম, আর তারপরে নার্সারি থেকে এক বস্তা মতো মাটি এনেছি। আবার এই সময়টা বৃষ্টি হচ্ছিল, তো যে মাটিগুলো কিনে এনেছিলাম সেগুলো এতটাই ভেজা ছিল, এত ভেজা মাটির ভেতরে গাছ লাগালে গাছগুলো আর বাঁচত না। তাই বারান্দাতে কিছুটা মাটি এরকমভাবে ঢেলে শুকিয়ে নিয়েছি, আর তারপরেই কিন্তু সমস্ত গাছগুলোকে একে একে করে লাগিয়ে নিলাম। যেহেতু ওদিকে 10টা গাছ লাগাচ্ছি, তাই ভাবলাম বাইরের গাছগুলো আর বাদ যায় কেন, এগুলো অনেকদিন মাটি চেঞ্জ করা হয়নি, এগুলোরও চেঞ্জ করে ফেলি। তো মোটামুটি প্রায় ঘন্টা দুয়েক পরে আমাদের সমস্ত কাজ কমপ্লিট। হাজব্যান্ড আর বসতে পারছিল না, ওর এবারে একটুখানি জ্বর আসছে, তাই ও মেয়েকে নিয়ে চলে গেল একটুখানি শুতে। আর এদিকে কিন্তু আমি কাজগুলো শুরু করে দিয়েছি। মেয়ে ওদিকে আমাকে ছেড়ে একদমই থাকছে না, তাই কোনো রকম ওকে একটুখানি শান্ত করে দিয়ে এসেছি। ঝটপট করে বারান্দাটা একটুখানি ক্লিন করে নিই, তারপরে আবার মেয়ের কাছে যাব। এই বারান্দাটা ক্লিন করাটা যতটা সোজা দেখাচ্ছে, সেদিনে কিন্তু ততটা সোজা লাগছিল না। আমি এটাই বুঝে উঠতে পারছিলাম না যে কোন দিক থেকে ধরবো আর কোন দিকে শেষ করব। তো এদিকে আমি মোটামুটি মাটিগুলোকে উঠিয়ে নিয়েছি আগে, তারপরে ঝাড়ু দিয়ে জায়গাটা ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে লাল রঙের যে টাইলস ক্লিনারগুলো হয়, সেগুলো দিয়ে ফ্লোরটাকে একটু ঘষে মেজে নিচ্ছি। প্রায় 5-6 দিন মতো হয়ে গিয়েছিল এই ফ্লোরের মধ্যে মাটিগুলো পড়েছিল, তাই পায়ে পায়ে না গোটা ঘরে মাটি ছড়িয়ে যেত। আর আমার দেখে এতটাই নোংরা লাগতো, ভাবতাম কবে মাটিগুলো শুকনো হবে আর কবে গাছগুলো লাগিয়ে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করব। আমার এমনিতেই এরকম ধরনের অগোছালো নোংরা জায়গা একদমই পছন্দ নয়। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ব্যালকনিটা আমার পরিষ্কার হয়ে গেছে। মোটামুটি 3-4 বার জল ঢেলে ওয়াইপার দিয়ে ক্লিন করে নিয়েছি, তারপর একটা ভিজে কাপড় দিয়ে ফ্লোরটাকে একদম মুছে নিয়েছি। এখন এই রেলিংগুলোকে একটু মুছে নেওয়ার পালা। যতদিন বাড়ি ছিলাম না, এই সমস্ত জায়গাগুলোর কিন্তু সেরকম আর টেক কেয়ার করা হয়নি, তাই এসে দেখছি এই জায়গাগুলোতে যথারীতি অনেক ময়লা জমে রয়েছে। আগের একটা ভিডিওতে বাবলি ভট্টাচার্য দিদিভাই আমাকে বলেছে যে আমার মধ্যে নাকি একটু শুচিবাই ভাব রয়েছে। তো এই জিনিসটা দেখে আমি ভীষণ হেসেছি, কারণ এই কথাটা না আমার মা আমাকে বলে থাকে। এই কমেন্টটা পড়ে আমি যাতে খারাপ না ভাবি, সেটাও আমাকে লিখেছে। আসলে কি জানো তো, আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা মতামত রয়েছে। যেহেতু আমি নিজেকে সোশ্যাল প্ল্যাটফর্মে তুলে ধরেছি, তাই আমাকে নিয়ে 10 জনের 10টা মতামত থাকাটা স্বাভাবিক ব্যাপার। তবে আপনি আপনার মতামতটা সেই মানুষটাকে কেমনভাবে জানাচ্ছেন, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে সেই মানুষটা সেই কমেন্টটাকে কতটা খারাপভাবে নেবে আর নেবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা প্রায় 15 দিন মতো পরিষ্কার হয়নি। বাড়ি থেকে ফেরার পরে 3-4 দিন মতো লেগে গিয়েছিল এই জায়গাটা এরকমভাবে ডিপ ক্লিন করে উঠতে। এই কারণেই না আমি আমার ডেলি রুটিনটা ফলো করতে একদমই ভুলি না, কারণ আমি জানি আমি যদি একদিন না কাজ করি, তারপরের সপ্তাহে এই সমস্ত জায়গা এতটা বেশি নোংরা হয়ে যায়, ছোট বেবি নিয়ে কিন্তু এই কাজ করে ওঠাটা খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, বাকি কথা না হয় পরে বলছি, এখন আপনাদের সাথে আমার করা রিসেন্ট একটা পারচেজ শেয়ার করি। আমি আমার কাজগুলোকে সুবিধে করার জন্য কিন্তু অনেক দিন ধরে ভেবেছিলাম এই ধরনের কিছু জিনিসপত্র কিনবো। এগুলো হচ্ছে অনলাইন থেকে কেনা প্ল্যান্টের কয়েকটা স্ট্যান্ড। 4টের পিসে এসেছে, আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। কয়েকদিন আগে অ্যামাজনে অফার চলছিল, তখনই এই সমস্ত জিনিসগুলো কেনা। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম, মেয়ে এখন যেহেতু বড় হচ্ছে, সংসারের কাজগুলোকে কিভাবে আমি স্মার্টলি একটু কম করতে পারি। এই বারান্দাটা আমার যেদিনে ক্লিন করার থাকে, সেদিনে আমার যথারীতি অনেকটা বেশি কষ্ট হয় আর অনেকটা সময়ও লাগে। মেয়েকে নিয়ে এখন এত কাজ করে উঠতে আর পারি না, ওকে অনেকটা বেশি সময় দিতে হয়। তাই ভেবেছিলাম ফিরে এসে এই সমস্ত জিনিসগুলো টুকটুক করে কিনবো বললেই তো আমাদের মতো সংসারে কিনে ওঠা সম্ভব হয় না, তার জন্য একটুখানি সময় লাগে। তাই প্রায় অনেকটা সময় নিয়ে এই স্ট্যান্ডগুলো কিনে ফেলেছি। এই স্ট্যান্ডগুলো কেনার ফলে কিন্তু এই জায়গাটা ক্লিন করা আমার জন্য এখন অনেকটা বেশি সহজ হয়ে গিয়েছে, যেটা কিন্তু পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।
এখন আর প্রত্যেক সপ্তাহে কিন্তু এই জায়গাটা ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না, প্রত্যেক মাসে একবার করলেই আমার মনে হয় যথেষ্ট। আমার এই ছোট্ট ব্যালকনির মেকওভারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওদিকে যে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে ওটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছি, ওটার একটা সেপারেটেড ট্যুর আপনাদের সাথে পরের একটা ভিডিওতে শেয়ার করব। এখন আমি স্নান করে চলে এসেছি পুজো টুজো করার জন্য। আগে থালা বাসনগুলো ধুয়ে নিলাম, আর এখন প্রায় 12টা মতো বেজে গিয়েছে। আমার গোপালকে এখনও অবধি ভোগ দেওয়া হয়নি। আজকে সকালবেলা 8টার সময় উঠেছিলাম, সমস্ত কাজ সারতে সারতে 12টা মতো বেজে গিয়েছে। আজকে আবার বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারের পুজোও রয়েছে। সবার আগে লক্ষ্মী ঠাকুরের ঘট প্রতিষ্ঠা করে এখানে ভোলে বাবাকে আমি স্নান করিয়ে নিচ্ছি। বাবলি ভট্টাচার্য দিদিভাই কোন পরিপ্রেক্ষিতে আমাকে এই কথাটা বলেছে জানি না, তবে অবশ্যই এটা আমি জানতে চাইবো যে তুমি আমার কোন অভ্যেসটাকে দেখে বলেছো যে তোমার সূচিবাই বলে মনে হয়। তো যদিও আমি সংসারের কাজগুলো অনেকটা পরিকল্পনা করে থাকি, আমার একটা পার্টিকুলার রুটিন রয়েছে, সেই রুটিন মাফিক কিন্তু আমি কাজ করে থাকি। সকালে উঠে একবার রুটিনটা দেখে নিই আর সেই অনুযায়ী কিন্তু টুকটুক করে কাজ করে থাকি। যবে থেকে হাউসওয়াইফ হওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম তবে থেকে এটা ভেবে নিয়েছিলাম যে সংসারটা আমি পরিপাটি করে গুছিয়ে রাখবো। কাজের জায়গায় যেরকম আমি গুছিয়ে কাজ করতাম সেরকম কিন্তু সংসারে আমি গুছিয়ে কাজ করব। এই অভ্যেসটা আমার আজকে বলতে আজকে নয়, আমি কিন্তু বিয়ের পর থেকেই খুব গুছিয়ে সংসার করতে বাসতাম বলাটা ভুল হবে, আমি এখনও গুছিয়ে সংসার করতে ভালোবাসি। আসলে আমার মনে হয় যতদিন অবধি সংসারের প্রতি এই মায়া আর ভালোবাসাটা রয়েছে ততদিনই কিন্তু আমি এই গুছিয়ে সংসারটা করতে পারবো। যাই হোক, এদিকে কিন্তু এই যে মেয়ের ম্যাটটা দেখতে পাচ্ছেন, এর উপরে মাটি শুকোচ্ছিলাম, এটাকে ধুয়ে এখন আমি মিলে দিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট করে আমার জীবনের গল্প শেয়ার করি। আমি যখন প্রথম বিয়ে করে আমার হাজব্যান্ডের কাছে আসি তখন আমার হাজব্যান্ড না একা একটা ফ্ল্যাটে থাকতো। তো ও তো তখন ব্যাচেলার লাইফ লিড করতো। এসে যখন দেখি সংসারটা একদম অগোছালো হয়ে রয়েছে, আর আমারও তখন বিয়ে করে নতুন একটা চাকরিতে জয়েন করা, আগে চাকরিটা ছেড়ে নতুন চাকরিতে জয়েন করেছি। তো সেখান থেকে আমি 5 দিনের ছুটি নিয়েছিলাম। বিয়ের পরে এসেই কিন্তু সেই 5 দিনের মাথায় পুরো ঘরটাকে সাজিয়ে একদম পরিপাটি করে নিয়েছিলাম। যেখানে বিয়ের পরে নববিবাহিতারা ঘুরতে যায়, হানিমুনে যায়, সেখানে কিন্তু আমি সময় নিয়ে ঘর গুছিয়েছি। পুরো আলমারি জামা কাপড় থেকে শুরু করে বাড়ির ফার্নিচার, রান্নাঘর সমস্ত কিছু হাতে ধরে ধরে এক এক করে ক্লিন করেছি। 5 দিনের মাথায় সংসার একদম পরিপাটি করে সাজিয়ে নিয়ে তারপরে অফিসে জয়েন করেছি। অফিসেও যখন যেতাম না তখন সকালে উঠে 2 ঘন্টার মধ্যে টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজ করতাম। এখনও যে কাজগুলো দেখছেন তখনও কিন্তু সমান রেসপন্সিবিলিটি আমার মাথার ওপরে ছিল। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সমস্ত কিছু বানিয়ে অফিস যাওয়া, অফিস থেকে ফিরে এসে আবার রাতের কাজকর্ম করা। আমি কিন্তু একবারের জন্য উফ করিনি, চোখ বন্ধ করে শুধুমাত্র ভালোবেসে সংসারের সমস্ত কাজ করে গিয়েছি। আমার এই ঘর গোছানোর অভ্যেসের জন্য অনেকেই অফেন্ডেড ছিল আমার ওপরে। আমি সব কিছু কিন্তু মাথা পেতে মেনে নিতাম। দিনের শেষে এইটুকু জানতাম এই সংসারটা কিন্তু আমার, গুছিয়ে রাখার দায়িত্বটা শুধুমাত্র আমার মাথার ওপরে। আমার সংসার অগোছালো হলে বা আমার সংসারে কিছু হলে কিন্তু কারোর কিছু হবে না, শুধুমাত্র কষ্টটা আমি পাবো আর আমার ফ্যামিলির যে মেম্বারগুলো রয়েছে তারা পাবে। তারা সেই যত্নটা আমার কাছ থেকে আর পাবে না। তাই আমি এখনও অবধি কিন্তু সংসারে সেই সমানভাবে কাজ করে যাই। তার জন্য আমাকে যে যা বলুক আমার কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না। যাই হোক, অনেক কথা বলে নিলাম আপনাদের সাথে আজকে, আর তার সাথে সাথে কিন্তু অনেক কাজও করে নিলাম। হাজব্যান্ডের সন্ধ্যেবেলা একটু জ্বর এসেছে, তাই ওকে আগে প্যারাসিটামলটা দিয়ে একটু গরম জলে পা ধুয়ে নিয়েছি। আর আমি দুপুরবেলা একটু ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এসেছি। আর এখানটায় মেয়েকে একটুখানি সুজি করে খেতে দিচ্ছি। এই যে আজকে হাজব্যান্ডের জ্বরটা হয় তারপরেই কিন্তু ধীরে ধীরে আমার আর আমার মেয়ের জ্বর আসে। হাজব্যান্ড তো একদিনের মাথায় সুস্থ হয়ে যায়, কিন্তু আমাদের সুস্থ হতে হতে 1 সপ্তাহ লেগে গিয়েছিল। আজকে যেহেতু হাজব্যান্ডের জ্বর ছিল তাই ভাবলাম ওকে একটুখানি চা বানিয়ে খাওয়ানো যাক। এখানে একটু আদার গুঁড়ো আর একটুখানি লবঙ্গ দিয়ে চা বানিয়ে নিলাম। আমরা তো সেরকমভাবে চা খাই না, অল্প একটু গ্রিন টি আনা থাকে, তো গ্রিন টিটাই বানিয়ে নিলাম। আর যেহেতু ওর জ্বর হয়েছে দুপুরবেলা সেরকমভাবে কিছু খেতে পারিনি, রাত্রেবেলা তাই ভাবলাম ভাত বানাই। সাধারণত কিন্তু রাতে আমরা ভাত খুব একটা বেশি খাই না, একদমই খাই না বললেই চলে, কিন্তু আজকে যেহেতু শরীরটা খারাপ তাই ভাবলাম ভাত বানিয়ে নিই। তাই এখানটা একটু বেগুন ভাজছি আর আলু কাঁকরোলের পোস্ত করব, আর একটুখানি ডাল রয়েছে সকালের, সেটা দিয়ে আজকে রাতে ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু আমার কথাগুলো প্লিজ কেউ খারাপভাবে নেবেন না, আমি কিন্তু কারোর ওপরে রাগ করে বা খারাপ ভেবে কোনো
কমেন্ট বা কোনো কথা বলিনি। শুধুমাত্র মনে হয়েছে আপনারা তো আমার পরিবারের সদস্য, আপনাদের যদি আমাকে নিয়ে এরকম একটা মতামত থাকে তাহলে আমার মনে হয় সেই মতামতের পেছনে কারণটাও আমার জানা জরুরি। আর আমার দিক থেকেও কিছু কথা বা আমার ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে জানানো খুব জরুরি। তো সেই কারণেই কিন্তু এতগুলো কথা আজকে বলা। আর হাউসওয়াইফদের লাইফ কিন্তু সত্যি এত বেশি সোজা নয়। হাউসওয়াইফ হতে গেলে অনেক বেশি স্যাক্রিফাইস আর অনেক বেশি জিনিসে কম্প্রোমাইজ করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে রান্নাটাও শেষ। এখন বাজে প্রায় 7:30টার মতো, সন্ধ্যের মতো কাজ আমার শেষ হলো। আবার কাল সকাল থেকে যুদ্ধ শুরু। এখনও টুকটাক কাজ বাকি রয়েছে, মানে খাওয়া দাওয়ার পরে যে সমস্ত কাজগুলো বাকি থাকে সেগুলো রয়েছে, তো সেগুলো করব। আগের ভিডিওতে যে সমস্ত মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেরা আমাকে কমেন্ট করেছিল তাদের নামগুলো একবার নিয়ে নিই। পপি ঘোষ, ববিতা গোয়েল, জয়শ্রী বিশ্বাস, ঈশিতা সাহু আর গাই দিদিভাই, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।